হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। কেমন আছো সকলে? আশা করব ভালো আছো। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে এর 49 আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে চলো দেখবো আমরা আজ কি কি প্রশ্ন উত্তর আছে। তার আগে বলে রাখি, দ্য ওয়ে অফ সলিউশন ফ্যামিলিতে যদি যুক্ত হতে চাও আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে পারো আমাদের সঙ্গে। সমস্ত ফ্রি লাইভ ক্লাস এখানে করানো হয়ে থাকে চ্যানেলে, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে। তাছাড়া সমস্ত ভিডিও আমাদের দেখতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে লিংক বা বিভিন্ন আপডেট রুটিন প্রভৃতি প্রোভাইড করা হয়, পুরো ডেইলি রুটিন এবং তোমার হচ্ছে প্রতিটা ক্লাসের লিংক, কখন কোন ক্লাস হচ্ছে সমস্ত রিয়েল টাইম আপডেট সেখানে তোমাদের দেওয়া হয়। সো তোমরা আমাদের TWS একাডেমি দ্য ওয়ে অফ সলিউশন যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে। চলো ক্লাসটি শুরু করি। যারা ক্লাসে যুক্ত হচ্ছ, ক্লাসের শুরুতেই সকলে একটু শেয়ার করে দেবে ক্লাসটি বন্ধুদের কাছে। সিডির পুরো কথাটি কি? সিডির ব্যবহার আগে হতো, এখনো হয়, কিন্তু সিডির এই পুরো কথাটা কি আমরা কি বলবো? এটা কম্পিউটার রিলেটেড একটা তোমার হচ্ছে পুরো কথা, ফুল ফর্ম। কম্পিউটার রিলেটেড বিভিন্ন কিন্তু ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় থাকতেই পারে। সো সিডির ফুল ফর্মটা কি? রাইট অ্যান্সার ইজ কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে এর পুরো কথা, কম্প্যাক্ট ডিস্ক। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করেন কে? আচ্ছা, গত দিনে তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? এটা গত দিনে করেছিলাম। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমস্ত কিছু নিয়োগ কে করেন, এটা তোমাদের প্রশ্নটা করানো ছিল রাষ্ট্রপতি। অ্যান্ড এখানে উত্তরটা কি হবে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণের এই বিষয়টা কাদের হাতে থাকে? রাইট অ্যান্সার হবে সংসদ কিন্তু সংখ্যা নির্ধারণ করে থাকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের। রাইট অ্যান্সার অপশন সি। কোন আইনে ভারতে গভর্নর জেনারেল পদ ভাইসরয় পদে উন্নতি হয়েছিল? গভর্নর জেনারেল, ভারতে যে গভর্নর জেনারেল পদটা ছিল, প্রথমে ব্রিটিশ ভারতে প্রথম গভর্নর, তারপরে বাংলার গভর্নর থেকে ভারতের গভর্নর জেনারেল, তারপরে তোমার হচ্ছে সেখান থেকে ভারতের ভাইসরয় পদ, এই হিসাবে কিন্তু উত্তীর্ণ হয়েছিল। আমরা যদি দেখি ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা হচ্ছে বেন্টিঙ্কার, তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তীতে ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড ক্যানিং, তিনি প্রথম ভাইসরয় ছিলেন এবং শেষ ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিনি। পরীক্ষায় থাকতেই পারে এই প্রশ্নটা, যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু অ্যান্সার হবে কে? লর্ড ক্যানিং ছিলেন। এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন সেটাও কিন্তু লর্ড ক্যানিং। তো আমরা ধরতে পারি এই গভর্নর জেনারেল পদটা সৃষ্টি হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। এবং লর্ড ক্যানিং এর সময় কোন আইনের ভিত্তিতে? সেটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন। এই আইনে কিন্তু গভর্নর জেনারেল পদটি সৃষ্টি হয়েছিল, ভাইসরয় পদটি সৃষ্টি হয়েছিল। 1858 সালে কেন? কারণ 1857 সালে কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল, আমরা মহাবিদ্রোহ বলে থাকি যেটাতে অ্যাকচুয়ালি ভারতে তোমার হচ্ছে এই যে ব্রিটিশ শাসনটা সরাসরি ব্রিটেন থেকে কিন্তু কন্ট্রোল করার মানে একটা ব্রিটেন থেকে কন্ট্রোল করা হচ্ছিল, ঠিক আছে, 1858 পর থেকে। এই কারণে এটাকে ভাইসরয় পদ বলা হতো। আর 1857 সালে মহাবিদ্রোহের কারণেই কিন্তু এই পদটা সৃষ্টি করা হয়েছিল অ্যাকচুয়ালি। নেক্সট, কোন হরমোনটি নাইট্রোজেন বিহীন হরমোন? এখানে কতগুলি উদ্ভিদ হরমোনের নাম দেওয়া আছে। IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্ড হচ্ছে তোমার জিববেরলিন, অক্সিন, কাইনিন, এর মধ্যে কোনটি নাইট্রোজেন বিহীন হরমোন? কি হবে এটা? দেখো এগুলো কি? এগুলো সব হচ্ছে এই হরমোনগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে সব উদ্ভিদ হরমোন এবং প্রাকৃতিক হরমোন। এগুলো সব প্রাকৃতিক হরমোন উদ্ভিদের, ঠিক আছে। তো এই হরমোনগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন বিহীন? সেটা হচ্ছে জিববেরলিন হরমোনটি নাইট্রোজেন বিহীন একটি হরমোন। আচ্ছা, নাইট্রোজেন যুক্ত হরমোন বললে কি কি হবে? নাইট্রোজেন যুক্ত হরমোন এখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যে হরমোন, সেটাই কিন্তু অক্সিন অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো অক্সিন একটা, তারপরে কাইনিন বা সাইটোকাইনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন। আচ্ছা, এই জিববেরলিন হরমোনটা আমরা কোথায় পাই? পরীক্ষায় প্রশ্ন আসে। এটা পাওয়া যায় পরিপক্ক বীজপত্র, ঠিক আছে, পরিপক্ক বীজপত্র
অঙ্কুরিত অঙ্কুরিত চারাগাছে এটা আমরা পেয়ে থাকি। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে গাছের বৃদ্ধিকে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটাকে বাড়ানো এবং গাছের যে খর্বতা সেটাকে নষ্ট করা এবং বীজের অঙ্কুর উদ্যমকে ত্বরান্বিত করা হচ্ছে এর প্রধান কাজ জিববেরেলিনের। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে, সো এই হরমোনগুলো একটু বিশেষ করে পড়ে রাখবে, অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। কোন মুঘল সম্রাটটা রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল? আমার জিকের ঝুলির ক্লাসে করানো এই প্রশ্নটা আছে, যারা জিকের ঝুলি ক্লাসটা রেগুলার দেখে তারা এটার উত্তর করতে পারবে। কোন মুঘল সম্রাটটা রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল? মুঘলদের প্রথম রাজধানী স্থাপন করা হয়েছিল কোথাতে? সেটা হচ্ছে আগ্রাতে। পরবর্তীতে এটা দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল অ্যান্ড আবার আকবরের সময় এটা ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত হয়েছিল। তো এটা সঠিক উত্তর কি হবে? অ্যান্সার হবে শাহজাহান দিল্লিতে স্থানান্তর করেন এবং সেখানে তিনি একটা সিটি তৈরি করে সেটার নাম দেন শাহজাহানাবাদ। তো শাহজাহানের রাজধানী কি বলবো, সেটা হচ্ছে দিল্লিতে কিন্তু ছিল এবং তিনি সেখানে শাহজাহানাবাদ শহর স্থাপন করেছিলেন। ভারতীয় বিচার ব্যবস্থায় কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে দণ্ডাদেশ হ্রাসের বিশেষ ক্ষমতা আছে রাষ্ট্রপতির কত নম্বর ধারা অনুসারে? আচ্ছা, রাষ্ট্রপতি তিনি আমাদের যিনি ভারতের রাষ্ট্রপতি হন তিনি চাইলে কিন্তু কোনো ভারতের নাগরিককে তিনি ক্ষমা করতে পারেন, তার যে তোমার হচ্ছে দণ্ডাদেশ দেওয়া হয় সেটাকে তিনি হ্রাস করতে পারেন একটা বিশেষ ক্ষমতা প্রয়োগে। তো তার এই যে ক্ষমা করার ক্ষমতা এটা কোথায় আছে, কত নং ধারায় বর্ণিত আছে? এটা বর্ণিত হয়েছে 72 নং ধারায়। 72 নং ধারা অনুসারে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে তার দণ্ডাদেশ হ্রাস করতে পারেন। ভবানী সাগর বাঁধ বা নিম্ন ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বলো, নিম্ন ভবানী সাগর বাঁধ বা ভবানী সাগর বাঁধ এটা কোন রাজ্যে অবস্থিত? কি হবে? ভবানী এই নদীটার নাম চেনা চেনা একটা নদী আছে, ঠিক আছে? এই ভবানী সাগর বাঁধ এটা ভবানী নদীতে অবস্থিত, ভবানী নদীর উপর নির্মিত হয়েছে এটা। তো ভবানী নদীটা একটু নাম চেনা চেনা মনে হচ্ছে না? ভবানী, শিমশা, হেমবতী এগুলি হচ্ছে কাবেরী নদীর উপনদী। কাবেরী নদীর উপনদী হচ্ছে ভবানী, শিমশা এসব হচ্ছে কাবেরী নদীর উপনদী। তো এখানে নিম্ন ভবানী এই বাঁধটা নির্মিত হয়েছে কোথায়? তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর উপনদী ভবানীর উপর। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকায় আসলে কোন টাইপের প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে? ভেবে চিন্তে অ্যান্সার করো, ধীরে ধীরে একদমই বুঝে শুনে অ্যান্সার করবে। মরীচিকা আমরা কোথায় দেখতে পাই? এটা মরু অঞ্চলে দেখা যায়, মরু অঞ্চলে দেখা যায় আমরা জানি। তো এই মরীচিকাটা এটাতে কোন ধরনের প্রতিবিম্ব গঠন হয়ে থাকে? রাইট অ্যান্সার হবে অসৎ বিম্ব এখানে গঠিত হয়। কোনটি সাদা কয়লা হিসাবে পরিচিত? আরো একটা বেসিক প্রশ্ন, সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। কি হবে? কোনটিকে সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, ভূতাপীয় বিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ। রাইট অ্যান্সার ইজ জলবিদ্যুৎকে বলা হয়ে থাকে সাদা কয়লা। তিনটি গোলটেবিল বৈঠকে যোগদান করেন মহাত্মা গান্ধী, সৈয়দ আহমেদ তেজ বাহাদুর শাপরু অ্যান্ড চক্রবর্তী রাজাগোপালাচারী। তিনটি গোলটেবিল বৈঠক, গোলটেবিল বৈঠকগুলো কোথায় হয়েছিল? গোলটেবিল বৈঠক হয় লন্ডনে। তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল লন্ডনে। তো লন্ডনে তিনটে গোলটেবিল বৈঠকের কোনটিতে বা তিনটিতেই কে যোগদান করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে কে? দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন তেজ বাহাদুর শাপরু অ্যান্ড বি আর আম্বেদকর, তারা তিনটে গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। দেখো এখানে আমি একটু গোলটেবিল বৈঠকগুলো সম্পর্কে লিখে দিয়েছি, একদম লিস্ট করে দিয়েছি। প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1930-এর শেষের দিকে এবং 31 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় গোলটেবিল বৈঠকটা হচ্ছে কোথায়? এটা হয়েছিল 1932 সালে। এবার মেন বিষয় হচ্ছে এই তিনটে গোলটেবিল বৈঠকেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, ঠিক আছে? এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকটাকে কি করেছিল? এটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। প্রথম গোলটেবিল বৈঠকে
ভারতীয় জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেনি। দ্বিতীয় গোলটেবিল বৈঠক একমাত্র গোলটেবিল বৈঠক যেখানে মহাত্মা গান্ধী এবং জাতীয় কংগ্রেস এখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে করেছিল এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিল। যারা নতুন তারা জেনে রাখো। আর তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ভারতের লয়ার তেজ বাহাদুর সাপ্রু, লয়ার ছিলেন, ঠিক আছে। তেজ বাহাদুর সাপ্রু অ্যান্ড বি আর আহমেদকর এরা দুজনে কিন্তু তিনটে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন শ্রেণীতে, কোন উদ্ভিদে, কোন শ্রেণীর উদ্ভিদে? এটা তোমরা আজকের হোমওয়ার্কের অ্যান্সার করে যাবে। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জরায়ুজ অঙ্কুরোদ্গম এটা দেখা যায় কোন ধরনের উদ্ভিদে? পার্বত্য উদ্ভিদে, মরু উদ্ভিদে, ম্যানগ্রোভ উদ্ভিদে আর ক্রান্তীয় পর্ণমোচী। দেখে কে কেমন উত্তর করতে পারো এবং কমেন্টে কিন্তু জানিয়ে যাবে এই উত্তরটি। কি হবে এটার উত্তর? জানাবে সকলে। কোন নদীটি পশ্চিমবঙ্গ ও অসম সীমানায় অবস্থিত? আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে অসমের সীমানা আছে আমরা জানি। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের, দেশীয় রাজ্যের সীমানা আছে আমাদের ভারতে। কি কি সেগুলি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম অ্যান্ড অসম। অসম হচ্ছে পূর্ব দিকের একমাত্র স্টেট যার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা আছে। তো অসম স্টেটের সীমানায় এবং পশ্চিমবঙ্গ এবং অসম সীমানায় ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্বতম নদী অবস্থিত। তো পূর্বতম নদীটির নাম কি? সেটা নাম হচ্ছে সংকোষ। সংকোষ নদীটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং অসম সীমানায় অবস্থিত। কে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন? চলো, মেহেরগড় সভ্যতার নিদর্শনটা কে আবিষ্কার করেছিলেন? মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের যে তৎকালীন সময়ে পাকিস্তান, বর্তমানে পাকিস্তানের তোমার হচ্ছে যে সিন্ধু প্রদেশ, সেখানে বালুচিস্তানে এটা অবস্থিত, ঠিক আছে, কাচ্চি সমভূমিতে। এটা কোথায় অবস্থিত? কাচ্চি সমভূমিতে অবস্থিত। কাচ্চি সমভূমিতে তোমার এটা বোলান নদীর তীরে। এটা কোন নদীর তীরে অবস্থিত? বোলান নদীর তীরে অবস্থিত ছিল পাকিস্তানের। তো এখানে কি হবে? মেহেরগড় এই সভ্যতাটা আবিষ্কার করেছিলেন কে? মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেছিলেন ফ্রান্সের হচ্ছে তোমার বিশেষজ্ঞ একজন, ফ্রান্সের তোমার প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিস। ইনি এটা আবিষ্কার করেছিলেন কবে? 1974, 1974 সালে এটা আবিষ্কৃত হয়। আচ্ছা, এনার সঙ্গে আরো একজন ব্যক্তি যিনি সহায়তা করেছেন আবিষ্কারে, তিনি হচ্ছেন স্যার রিচার্ড মিডো। রিচার্ড মিডো এবং ফ্রাঁসোয়া জারিজ, তারা দুজনে কিন্তু মিলে আবিষ্কার করেছিলেন 1974 সালে এই মেহেরগড় সভ্যতা। লাক্ষাদ্বীপের রাজধানী কি? লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের ভারতের কি এটা ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত। আরব সাগরে এটা অবস্থিত, যদি আমরা অবস্থান বলি এটা। আচ্ছা, লাক্ষাদ্বীপ হচ্ছে 36টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় কিন্তু বৃহৎ এবং কাভারাত্তি ওয়ান অফ দা এখানে বড় একটা দ্বীপ। ওকে, তো এখানে সঠিক উত্তর কি হবে? লাক্ষাদ্বীপের রাজধানীটা কি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি, হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম। 1 টন ইকুয়াল কত কেজি? 1 টন বলো। 1 কেজি 100 গ্রামে হয়ে থাকে। 100 গ্রামে হচ্ছে 1 কেজি, তাই তো? আবার 40 কেজি মিলে হচ্ছে কি? 40 কেজি হলে আমরা বলে থাকি 1 মন।
এবং তারপরে আবার যদি 100 কেজি হয়, 100 কেজি হলে এটাকে কি বলে থাকি? 1 কুইন্টাল। 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি হলে। আর 1 টন কত হচ্ছে? 1 টন হচ্ছে 1 টন হচ্ছে 1000 কেজিকে বলা হয়ে থাকে 1 টন। তো এখানে সঠিক উত্তর কি হবে? 1000 কেজি, অর্থাৎ 10⁻³ কেজি 1 টন। ওকে, নেক্সট, প্রথম মহিলা যিনি 2 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। আচ্ছা, মাউন্ট এভারেস্ট আমরা যদি দেখি, প্রথমে যারা জয়লাভ করেছিল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে, তারা প্রথম মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিল, এটা আমরা সকলেই জানি। তারপরে চলে আসবে প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে ছিলেন? এটা কমেন্টে সকলে জানাও। প্রথম মহিলা হিসাবে কে এভারেস্ট জয়লাভ করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে তিনি হচ্ছেন জুনকো তাবেই। জুনকো তাবেই হচ্ছে জাপানের একজন পর্বত আরোহণী তিনি ছিলেন। তিনি প্রথম মহিলা হিসাবে কিন্তু মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন। তারপরে আমরা দেখব প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টটাকে ক্লেম করেছিলেন, তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল। ঠিক আছে, বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পর্বত আরোহণ করেছিলেন, এবং যিনি 2 বার পর্বত আরোহণ করেছিলেন বিশ্বের মধ্যে প্রথম মহিলা হিসাবে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সন্তোষ যাদব। আচ্ছা, সন্তোষ যাদব ইনি কোথাকার বাসিন্দা? এটা হরিয়ানার তিনি বাসিন্দা। পরীক্ষায় প্রশ্নটা কিন্তু এসেছিল, হরিয়ানার তিনি কিন্তু বাসিন্দা ছিলেন, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে। পরের প্রশ্ন, আনামুদি পাহাড় বা পর্বতচূড়াটি কোন রাজ্যে অবস্থিত? আনামুদি, এটা কোথায় অবস্থিত? এটা আনামালাই পর্বতে অবস্থিত। এবং আনামুদি পশ্চিমঘাট পর্বতের একটা অংশ কিন্তু আন্নামালাই পর্বত। ঠিক আছে, তো পশ্চিমঘাট পর্বত ও সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম শিখর। তো সমগ্র দক্ষিণ ভারতের উঁচু শিখরটার নাম কি, বা পর্বতচূড়াটির নাম হচ্ছে আনাইমুদি। তো এটা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার ইজ কেরালা রাজ্যে কিন্তু অবস্থিত আনাইমুদি পর্বতচূড়াটি। ভারতের রেনেসাসের ভোরের শুকতারা বলা হয় কাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, রেনেসাস কি? এটা ইউরোপে দেখা গেছিল, এটা বলতে বোঝানো হয় নবজাগরণ কে কিন্তু রেনেসাস বলা হয়। তো রেনেসাসের ভোরের শুকতারা বা নবজাগরণের ভোরের শুকতারা বলা হবে কাকে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে রেনেসাসের ভোরের শুকতারা। আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় বাসক পাতা, কালমেঘ, থানকুনি পাতা, সিনকোনা গাছের ছাল। আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে আমরা কোনটিকে ব্যবহার করি? দেখো, এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে থানকুনি পাতাকে কিন্তু ব্যবহার করা হয় আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে। আচ্ছা, নিচের কোনটি বিসদৃশ্য, মানে বৈসাদৃশ্য? ওকে, এখানে মানে বানানটা এলোবিলি হয়ে গেল। তো এখানে নিচের কোনটি আলাদা? দেখো, কয়েকটা এখানে স্রোতের নাম দেওয়া আছে। সমুদ্র স্রোতের, মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক স্রোত, দেন হচ্ছে আগুলহা স্রোত, এই সমস্ত স্রোতের নাম দেওয়া আছে এখানে।
তো আমরা যদি দেখি এগুলির মধ্যে বৈসাদৃশ্য আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোন মহাসাগরে এটা প্রবাহিত হচ্ছে সেটা হিসেবে এটাকে বৈসাদৃশ্য আমরা ঘোষণা করতে পারি। আর একটা হচ্ছে এটা কোন প্রকৃতির, উষ্ণ না শীতল। প্রথমে দেখো মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক স্রোত, আগুলহাস স্রোত, মাদাগাস্কার, মোজাম্বিক, আগুলাস, এই সমস্ত স্রোতগুলো কি, এই সমস্ত স্রোতগুলো কিন্তু উষ্ণ স্রোত, সবগুলোই উষ্ণ স্রোত। তো এখানে আমরা প্রথমেই কিন্তু বৈসাদৃশ্য পেয়ে গেছি, এটা বেঙ্গুয়েলা স্রোত অ্যান্সার হবে, এটা একটা শীতল স্রোত। অ্যান্ড এটা অপর দিক থেকেও কিন্তু অপর আরেক দিক থেকে এটাকে তোমার হচ্ছে বৈসাদৃশ্য করা যেতে পারে, যেটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয় অর্থাৎ আটলান্টিক মহাসাগরে, অ্যান্ড মাদাগাস্কার, মোজাম্বিক, আগুলাস এগুলো ভারত মহাসাগরে কিন্তু অর্থাৎ আফ্রিকার পূর্ব দিকে ভারত মহাসাগরে এগুলো প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন, খসড়া চেয়ারম্যান সহ খসড়া কমিটির সদস্য কতজন ছিল? চেয়ারম্যান সহ খসড়া কমিটি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কতজন ছিল? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিল? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর। তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান, যাকে আমরা ভারতীয় সংবিধানের জনক হিসাবে চিনি। চেয়ারম্যান সহ কমিটিতে সদস্য ছিল 7 জন টোটাল সদস্য ছিল। চলো বর্তমানে আমাদের টিডব্লিউএস একাডেমিতে কি কি ব্যাচ চলছে একটু দেখে নেওয়া যাক। ফাউন্ডেশন ব্যাচ, এএনএম, জিএনএম, ক্র্যাশ কোর্স, প্রচেষ্টা ব্যাচ, প্রয়াস ব্যাচ এবং অন্যান্য বিভিন্ন ব্যাচ চলছে, রেলওয়ে এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এটাতে ক্লাস শুরু হয়ে গেছে। চলো এই সমস্ত ব্যাচের ভিতরে তুমি যদি সেরা চাকরির প্রস্তুতি নিতে চাও, যে কোনো একটি ব্যাচ নিয়ে সেখানে তোমার নাম এনরোল করে পড়াশোনা আজ থেকেই শুরু করে দিতে পারো। বেস্ট ক্লাস এবং বেস্ট চাকরির প্রিপারেশন টিডব্লিউএস একাডেমি দিয়ে থাকে, বিগত কয়েক বছর দিয়ে আসছে। অনেক মানে স্টুডেন্টরা এখান থেকে সফলতা পেয়েছে এবং তারা এখন জব করছে। তো আমাদের টিডব্লিউএস একাডেমিতে তোমরা যুক্ত হলে খালি হাতে ফিরবে না, এখান থেকে তোমরা কিছু একটা নিয়ে ফিরবে। সো টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে চেক করবে এবং সেখানে নিজের যে মোবাইল নাম্বার সেটা রেজিস্টার করার পরে সেখান থেকে তোমরা এই ব্যাচটিতে যুক্ত হতে পারবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখান থেকেও ডাউনলোড করতে পারো, অথবা তোমরা গুগল প্লে স্টোর এবং আইওএস স্টোর বা কোনো ওয়েবসাইটে গিয়ে টিডব্লিউএস একাডেমি সার্চ করলে তোমরা পেয়ে যাবে এটা। ওকে, টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে। তামা উৎপাদনকারীর দিক থেকে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? কোন দেশ সব থেকে বেশি তামা, কপার প্রডিউসিং করে থাকে? এটা মনে রাখবে, চিলি দেশ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে তামা উৎপাদন করে থাকে। অ্যান্ড আরো একটা জিনিস এখানে তোমরা নোট করবে, যেটা হচ্ছে তামা উৎপাদন ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি করে? তো ভারতে সর্বাধিক তামা উৎপাদনকারী রাজ্য কোনটি? রাইট অ্যান্সার ইজ কি হবে? মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্য হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু তামা উৎপাদন করে থাকে ভারতের রাজ্যগুলির মধ্যে। কোন কোষাঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? শ্বসনে অংশগ্রহণ করে কোন কোষাঙ্গাণু? লাইসোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। শ্বসনে বলো। শ্বসনে অংশগ্রহণ করে মাইটোকন্ড্রিয়া কিন্তু অংশগ্রহণ করে। দ্য এক্সকারশন কবিতা রচনা কে করেন? আচ্ছা, দ্য এক্সকারশন এটা হচ্ছে আত্মজীবনীমূলক কবিতা, এটা একটা নিজের জীবন বৃত্তান্তমূলক একটা কবিতা ছিল। এটা কে এটা রচনা করেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট বার্নস এবং ওয়াল্ট হুইটম্যান। কি হবে? দ্য এক্সকারশন এই কবিতাটি কি বললাম, একটা জীবনীমূলক কবিতা। তো এটার যিনি রচয়িতা ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইনি হচ্ছেন এটার রচয়িতা। কোন রাজ্যে মূলত ট্যাঙ্কের মাধ্যমে সেচ করা হয়? ট্যাঙ্ক ইরিগেশন কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? অর্থাৎ ট্যাঙ্ক বা আমরা এটাকে বলতে পারি জলাশয়ের মাধ্যমে সেচ কোন রাজ্যে বেশি হয়ে থাকে? কি হবে?
সবচেয়ে বেশি সেচ কোথায় হয়? উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হয়, উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি সেচ হয়। কি কি মাধ্যমে সেচ করা হয় এখানে? খাল মাধ্যম অ্যান্ড কূপ নলকূপ পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বেশি সেচ করা হয় উত্তর ভারতে, বিশেষ করে উত্তরপ্রদেশ রাজ্যে। অ্যান্ড আমরা যদি দেখি এই ট্যাঙ্ক ইরিগেশন বা জলাশয়ের মাধ্যমে সেচ, এটা দক্ষিণ ভারতে দেখা যায়। অ্যান্ড দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি এই ট্যাঙ্কের মাধ্যমে সেচ করা হয়। ওকে, উদ্ভিদের প্রধান সংবহন কলা কোনটি? সংবহন কলা কোনটি উদ্ভিদের প্রধান? জাইলেম ও ফ্লোয়েম। এখানে কি হবে? আবরণী কলা বা প্যারেনকাইমা। উদ্ভিদের প্রধান সংবহন তন্ত্র আমরা যদি দেখি, দেখা মাত্রই এটার উত্তর করতে হবে। সহজ প্রশ্ন, বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের সংবহন তন্ত্র। এবারে দেখো প্রশ্ন এখানে অপর আরেকভাবে ঘুরিয়ে থাকতে পারে, জাইলেম এর কাজ কি বা ফ্লোয়েম এর কাজ কি বা ফ্লোয়েম কিভাবে কাজ করে থাকে। দেখো জাইলেম কাজ করে কি, একটা উদ্ভিদ ধরো, এটা এই উদ্ভিদের পাতা থেকে, উদ্ভিদের পাতা বা ডাল উপর থেকে উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হচ্ছে, সেটাকে সমগ্র দেহে, উদ্ভিদের অন্যান্য ডালপালা বা সমগ্র দেহে ছড়িয়ে দেবে কে? ছড়ানোর কাজ হচ্ছে ফ্লোয়েম। তো ফ্লোয়েমের যে তোমার সংবহন, সেটা কি হয়? সেটা হচ্ছে নিম্নমুখী কিন্তু সংবহন হয়ে থাকে ফ্লোয়েমের। এটা উদ্ভিদের খাদ্যকে উদ্ভিদের সমগ্র দেহে ছড়িয়ে দেয়। ফ্লোয়েমের হচ্ছে সংবহনটা নিম্নগামী। আর জাইলেমটা কি করে? জাইলেম হচ্ছে উদ্ভিদের শিকড় থেকে, উদ্ভিদের যে মূল শিকড়, এখান থেকে উদ্ভিদের যে খনিজ বা জলের প্রয়োজন হয় সেটাকে সমগ্র উদ্ভিদের দেহে ছড়িয়ে দেবে। তো জাইলেমের কাজ হচ্ছে কি? জাইলেমের কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী। তো জাইলেম ও ফ্লোয়েম একটা ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী সংবহন করে থাকে। রবীন্দ্র সেতু কত সালে উদ্বোধন হয়েছিল? রবীন্দ্র সেতু কবে উদ্বোধন করা হয়েছিল? আচ্ছা, রবীন্দ্র সেতু এটা পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপরে অবস্থিত। আমরা জানি এটাকে হাওড়া সেতু বলা হয়। হাওড়া সেতু হুগলি নদীর উপর, যেটা পশ্চিমবঙ্গ এবং হাওড়া, এই কলকাতা এবং হাওড়াকে যুক্ত করে থাকে। তো রবীন্দ্র সেতুটা উদ্বোধন করা হয়েছিল 1943 সালে। কোন রাজ্যের বা কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? কোন রাজ্যের ধরো রাজ্যপাল হতে চাইছো তুমি, তো তোমার কত বছর ন্যূনতম বয়স লাগবে? অ্যাকচুয়ালি তুমি হতে পারবে না, কারণ যদি রাষ্ট্রপতি নিয়োগ না করে তুমি হবে না। রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো মনে রাখবে, রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, সুতরাং রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেরই বয়সের সময়সীমা হচ্ছে 35 বছর। তো রাজ্যপাল এন্ড রাষ্ট্রপতি দুজনেরই কমপক্ষে 35 বছর বয়স হতে হয় নিজের পদে থাকতে গেলে। নিম্নের কোনটি একটি পূর্ব বাহিনী নদী? মহানদী, মাহি, নর্মদা এবং সবরমতী। এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় ফেস করতে পারো। পূর্ব বাহিনী নদী কোনটি? মহানদী, মাহি, নর্মদা, তাপ্তি। ভেবে অ্যান্সার করো, এটা কি হবে উত্তর? এর মধ্যে পূর্ব বাহিনী নদী হচ্ছে মহানদী। মহানদী একটা পূর্ব বাহিনী নদী। পৃথিবীর গভীরতম অরণ্য কোথায় অবস্থিত? পৃথিবীর যে সবচেয়ে ঘন গভীরতম অরণ্যটা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে এখানে কি, সেটা হচ্ছে অ্যামাজন অববাহিকায়। আচ্ছা, অ্যামাজনটা অববাহিকাটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, আরো একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর সবচেয়ে বেশি বন জঙ্গল আছে যেই মহাদেশে, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই মহাদেশে পৃথিবীর সব থেকে বড় বৃষ্টি অরণ্য, পৃথিবীর সব থেকে বড় হচ্ছে অরণ্য অবস্থিত। এবং আরো একটা জিনিস মনে রাখবে, অ্যামাজনটাকে আমরা বলে থাকি পৃথিবীর ফুসফুস, কিন্তু বলা হয়ে থাকে অ্যামাজন অববাহিকাটাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফ্লাই অ্যাশ হলো ড্যাশ বায়ু দূষক। ফ্লাই অ্যাশ অর্থাৎ উড়ন্ত ছাই, অ্যাশ মানে হচ্ছে ছাই, ঠিক আছে? তো যে সমস্ত কলকারখানা বা কারখানা থেকে ছাইগুলো ওড়ে সেগুলোকে ফ্লাই অ্যাশ বলা হয়ে থাকে। তো ফ্লাই অ্যাশ এক ধরনের বায়ু দূষক। কি ধরনের বায়ু দূষক? প্রাথমিক বায়ু দূষক, গৌণ বায়ু দূষক, প্রগৌণ বায়ু দূষক বা কোনোটি নয়। তো ফ্লাই অ্যাশকে আমরা কি ধরবো? এটাকে আমরা ধরবো হচ্ছে প্রাথমিক বায়ু দূষক হিসেবে। যে বায়ু দূষক সরাসরি দূষণ করে থাকে পরিবেশে, সেটাকে আমরা প্রাথমিক বায়ু দূষক বলে থাকি। তো এটা প্রাথমিক বায়ু দূষকের মধ্যে আসবে।
চলো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে এবং নিজের নাম এনরোল করবে। সেরা চাকরির প্রস্তুতি আজ থেকেই নেওয়া শুরু করে দাও TWS একাডেমি থেকে। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করব। চলো, ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখবে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না। ভালো থাকবে সকলে, টাটা।